বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু। বাদ ফজর থেকে চলছে আম বয়ান। অংশ নিচ্ছেন ঢাকার একাংশ সহ ২২ জেলার মুসল্লিরা। গণভবন থেকে ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের প্রমাণ পেল দুদক ও সিআইডি। শেখ হাসিনার সাথে একাধিক বৈঠকও হয়েছিল সিইও সিমিনের। হাসনাতের মধ্যস্থতায় প্রধান উপদেষ্টার বাসভবন ছাড়ল জুলাই অভ্যুত্থানে আহতরা। অনির্দিষ্টকাল শাটডাউন তিতুমির কলেজ। সোমবারও সড়ক অবরোধের ঘোষণা। ভ্যাট বাড়ানোয় ব্যবসা কমেছে পোশাক, মিষ্টি, ফলমূল সহ বিভিন্ন খাতে। আইএমএফ এর শর্ত মানতে যে বাস্তবতা বোঝেনি সরকার, বলছেন অর্থনীতিবিদরা। শুল্ক আরোপে ক্ষতিগ্রস্ত হবে মার্কিনিরা, হুঁশিয়ারি মেক্সিকোর প্রেসিডেন্টের। নিউ ইয়র্ক টাইমস সহ 4 গণমাধ্যমকে পেন্টাগন থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ ট্রাম্পের। এবং আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর প্লে অফ। এলিমেন্টারে রংপুরের প্রতিপক্ষ খুলনা। কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। এই ধাপে ঢাকার একাংশ সহ 22টি জেলা অংশগ্রহণ করেছেন মোট 40টি খিত্তায়। এর আগে গতকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের ইজতেমার প্রথম ধাপ। মোনাজাতে অংশ নেন প্রায় 40 লাখ মুসল্লি। আখেরি মোনাজাতের পরপরই ময়দান ত্যাগ করেন প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে অংশ নিতে রোববার সন্ধ্যা থেকেই ময়দানে আসতে শুরু করেন মুসল্লিরা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গণভবন থেকে উদ্ধার হলো ট্রান্সকম গ্রুপের শত কোটি টাকার ঘুষ লেনদেনের গোপন নথি। পতিত শেখ হাসিনার সাথে গ্রুপটির সিইও সিমিন রহমানের কয়েক দফা বৈঠকের তথ্যও পাওয়া গেছে ওই নথিতে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর গণভবন থেকে পাওয়া দলিল দস্তাবেজ ঘেটে এমন চাঞ্চল্যকর তথ্য পান দুর্নীতি দমন কমিশন ও সিআইডির তদন্ত কর্মকর্তারা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গণভবনে পাওয়া গেল ট্রান্সকম গ্রুপের ঘুষ লেনদেনের গোপন নথি। হত্যা মামলা থেকে বাঁচতে স্বৈরাচার শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান। এমনকি এ নিয়ে গণভবনে শেখ হাসিনার সঙ্গে 3 দফা বৈঠকও করেছিলেন তিনি। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন ও সিআইডির যৌথ তদন্তে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এসব তৎপরতার কারণেই হত্যা, শেয়ার জালিয়াতি ও প্রতারণার একাধিক মামলায় গ্রেফতার এড়াতে সক্ষম হন সিমিন রহমান। বন্ধ হয়ে যায় তার বিরুদ্ধে চলা তদন্ত কাজও। হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধান করতে গিয়ে গণভবন থেকে প্রাপ্ত কিছু নথিতে এমন তথ্য পান তদন্তকারী কর্মকর্তারা। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর গণভবনে প্রবেশ করে ছাত্র জনতা যে সকল দলিল দস্তাবেজ পায়, সেসব দলিল দস্তাবেজে 2024 সালে কারা কারা গণভবনে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছিল তার গুরুত্বপূর্ণ তালিকা পাওয়া যায়। সেই তালিকাতেই দেখা যায় 2024 সালের 15ই মার্চ সন্ধ্যা 7টায় গণভবনে প্রবেশ করেন সিমিন রহমান। সেই বৈঠকের পর শেখ হাসিনার সাথে সিমিনের দ্বিতীয় বৈঠক হয় 18ই মার্চ। ওই বৈঠকেই 2টি চেক ও নগদ অর্থ নিয়ে গণভবনে প্রবেশ করেন সিমিন রহমান। হাসিনার সাথে শেষ বৈঠক হয় গত বছর 15ই জুন রাতে। সেই বৈঠকে প্রথম আলো বিক্রির জন্য চূড়ান্ত সিদ্ধান্ত ও চুক্তিনামা শেখ হাসিনাকে দেখান ও অনুমতি নেন সিমিন রহমান। এই 3 দফা বৈঠকেই হত্যা মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য শেখ হাসিনার কাছে অনুরোধ করেন ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান।
জানা গেছে গণভবনে সিমিন রহমান শেখ হাসিনাকে শেখ মুজিব ট্রাস্টের জন্য 50 কোটি টাকা, সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের জন্য 25 কোটি টাকা এবং নগদ 25 কোটি টাকা প্রদান করেছিলেন। একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে এসব অর্থ প্রদান করা হয়। অন্যদিকে 2023 সালের 16 জুন ট্রান্সকাম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমানের রহস্যজনক মৃত্যু হয়। আরশাদের মৃত্যুর পর তার বোন সিমিন রহমানের রহস্যজনক তৎপরতা নজরে এড়ায়নি কারো। সিমিন রহমান ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতে চেষ্টা করলেও এই ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা করেন আরেক বোন সাজরে হক। সে সময় তিনি দাবি করেন পৈতৃক সম্পত্তি আত্মসাতের জন্যই আরশাদকে পরিকল্পিতভাবে হত্যা করে সিমিন রহমান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাসনাত আব্দুল্লাহর মধ্যস্থতায় মাঝরাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান থেকে সরে আসে জুলাই অভ্যুত্থানে আহতরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে না পারা সরকারের ব্যর্থতা। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি, সচিব ও আমলাদেরকে দায়ী করেন তিনি। এর আগে দাবি আদায়ে রাতে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। রোববার রাত 12টার দিকে এভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন জুলাই অভ্যুত্থানে আহতরা। সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রবিবার সকাল থেকে রাজপথে ছিলেন ভুক্তভোগীরা। শেষমেশ সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হলে পুলিশের বাধায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন তারা। পাউডার দেখেন, ফুললা কি হয়েছে দেখেন, ওনারা তো কোনো খুশখুশ খবর নিল না। আমরা প্রায় 24 ঘন্টার বেশি রাস্তায় ছিলাম। ওনারা তো প্রতিদিনই আশ্বাস দেয়, ঠিক আছে, প্রতিদিনই আশ্বাস দেয় আর প্রতিদিনই আমরা পায়ে যাই, ঠিক আছে। আমাদেরকে একটা লিখিত দেখ, আমরা চলে যাই। আমি যেমন নিজ টিফনেসে ভুগছি, তারা আসার পর কিছু ব্যায়াম এরকম দেখিয়ে দিয়ে বলে গুড গুড, ভেরি গুড। এই যে বিষয়, এখান থেকে আমাদের আন্দোলনের সূত্রপাত। তাকে অনুরোধ করছি, স্যার আসিম মাহমুদ ভাই এবং নাহিদ ভাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। পরে মধ্যরাতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় গণঅভ্যুত্থানের সৈনিকেরা, যেখানে পুলিশের পাশাপাশি কঠোর নজরদারি ছিল সেনাবাহিনীর সদস্যদের। এ সময় সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দেন তারা। কিছুক্ষণ পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দীর্ঘক্ষণ ভুক্তভোগীদের দাবি দেওয়া শোনেন হাসনাত। শেষমেশ প্রধান উপদেষ্টার কাছে পেশ করতে হাসনাত আব্দুল্লাহর কাছে 7 দফা দাবি জানান অভ্যুত্থানে আহতরা, যার মধ্যে অন্যতম দাবি আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন এবং চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নিশ্চিত করা। আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভাই এটা হইতেছে, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিই, এটা হইতেছে। এই উইকের মধ্যে মিটিং এ যাব আর 4টা বিষয় নিয়ে, আর 4টা বিষয় চলমান প্রক্রিয়া। এবার ইচ্ছা আপনারা কি এখানে উপদেষ্টা মহোদয়ের এখানে থাকবেন না আপনারা স্ব হসপিটালে যাবেন? এর আগে শনিবার থেকে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিক্ষোভ করেছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তারা দিনভর আগারগাঁও ও শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার রাতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার বলেন, সোমবার সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি অব্যাহত থাকবে। দাবি মেনে না নেওয়া হলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ অব্যাহত থাকবে। এর মধ্যে আমতলী, মহাখালী, গুলশান লিংক রোড অবরোধ থাকবে বলেও জানান তারা। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির আমাদের
কর্মসূচি চলমান থাকবে। এর আওতায় থাকবে মহাখালী, আমতলী, রেলগেট এবং লিং রোড। শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। যতদিন দাবি মেনে না নেওয়া হবে, তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ, পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে। আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না। তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, এমন মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। রোববার একনেকের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমিরও থাকবে। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কষ্ট বাড়িয়েছে বছরের মাঝামাঝিতে আকস্মিক ভ্যাট ও শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত। ভ্যাট বাড়ানোয় ব্যবসা কমেছে পোশাক, মিষ্টি, ফলমূল সহ বিভিন্ন খাতে। অর্থনীতিবিদরা বলছেন, IMF এর শর্ত মানতে গিয়ে সহজ পথে হাঁটছে এনবিআর। নীতি নির্ধারকরা সংস্থাটিকে দেশের বাস্তবতা বুঝাতে ব্যর্থ হয়েছে বলেও মত তাদের। হোসাইন শাহাদাতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসাদুজ্জামান কানন। রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে গড়ে ওঠায় বস্তিতে মাথা গোজার ঠাঁই হয়েছে রিকশা চালক আমিনুলের। স্বামী পরিত্যক্তা বোন, ভাগ্নে আর স্ত্রীকে নিয়ে দুর্মূল্যের এই বাজারে তার টানাটানি সংসার। একটা মানুষের সংসার, ছোট বোনকে চালা, রুম ভাড়া 2500, আমার 2টা সন্তান, জিনিসপত্র দাম বাড়তে হবে, আমার তার সমস্যা হবে, কারণ আমি তো আমার ফ্যামিলিকে চালাবো না, রুম ভাড়া দেবো না, নিজের খোরাকি তুলবো। মূল্যস্ফীতির আগুনে সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের এসব মানুষ। কোনোভাবে ডাল ভাত খেয়ে চলছে জীবন। সপ্তাহে একদিন মাছের দেখা মিললেও মাংস কিংবা ফলমূল তাদের কাছে বিলাসিতাই বটে। যে জিনিসপত্রের দাম মনে করেন চাল 80 টাকা কেজি, 60 টাকা কেজি, একদিন মাছ খেলে 10 দিন না খাই, শাকসবজি এগুলাই খাচ্ছি আর কি। গত কয়েক বছরে মূল্যস্ফীতির চাপে পিষ্ট নিম্ন মধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্তরাও। এমন কঠিন বাস্তবতায় হঠাৎই শতাধিক পণ্যের উপর ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা এইসব দোকানে এসে ছাকাই, রুটি, বিস্কিট এইসব জায়গা থেকে ভ্যাট প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ করলাম। আমার একটা বাচ্চা আছে, 3টা নাতি আছে, যেই জায়গায় চাউল লাগে 1 কেজি, আধা কেজি কিনে। এরই মধ্যে অল্প কিছু পণ্যে ভ্যাট প্রত্যাহার করলেও অধিকাংশ খাতেই বাড়তি শুল্কই গুনছে মানুষ। আগে যখন আমরা 7% ভ্যাট দিতাম তখনই তো আমাদের অনেক হয়ে যেত, এখন তো 10%, তো আরো বেশি। এখন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তো সবার এরকম সম্ভব হয়তো হতে আসে না। 7.5টা আমাদের চলতেছিলাম, এখন যেহেতু বাড়ানো হয়েছে সেলের উপর এফেক্ট করতেছে। প্রত্যেকটা কাস্টমারের সাথে আমাদের একটা তর্কের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, কম আর বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে ঋণের পরবর্তী কিস্তি পেতে বছরের মাঝামাঝিতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অর্থনীতিবিদরা বলছেন, সংস্থাটিকে বাস্তবতা বোঝানো গেলে জনগণের উপর চাপ না বাড়িয়েও ঋণ পেতে পারত বাংলাদেশ। IMF কি এতই অবুঝ যে এই ধরনের একটা সময় একটা ট্রানজিশন যাচ্ছে, উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থান খুব দুর্বল, প্রকৃতি মজুরি কমছে, এই ধরনের একটা সময়ে পরোক্ষ কর হার বাড়ানো, এইটা কতটা ফিজিবল? অর্থ উপদেষ্টা সহ যারা IMF এর সাথে এইগুলো নেগোশিয়েট করেছে, তারা এটাকে খুব সুচিন্তিতভাবে নেগোশিয়েট করেছে বলে মনে হয় না। ভ্যাট বাড়িয়ে 12,500 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে চায় সরকার। তবে নতুন করে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার মাধ্যমে সরকারের ব্যয় বাড়ছে 7,000 কোটি টাকার বেশি। মূল্যস্ফীতি চাপে পিষ্ট সাধারণ মানুষের উপর ভ্যাটের বোঝা চাপানো হলো আরেক দফা। নানান মহলে চাপের মুখে কিছু খাতে বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নিয়েছে সরকার। তবে অর্থ বছরের মাঝামাঝিতে ভ্যাট বাড়ানোর এমন উদ্যোগ কার স্বার্থে? এমন প্রশ্ন সাধারণ মানুষের। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মর্তে আগমন ঘটে বিদ্যার দেবী সরস্বতীর। সনাতন ধর্মমতে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতী। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরীতে সকাল 10টায় দেবীর পূজা সম্পন্ন হবে। পূজা শেষে দেবীর পায়ে অঞ্জলি দেবেন ভক্তরা। রাজধানীতে সরস্বতী পূজার অন্যতম প্রধান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয় সহ এবছর হলের মাঠে প্রায় 70টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর বিরুদ্ধেও। এদিন বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক অভিযানকারী দল। মতো একজন রাষ্ট্রনায়ককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তো সহজ না। বিগত আওয়ামী শাসনামলে 15 বছর ধরে দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। অভিযোগ, নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন সময়ে সড়ক ব্যবস্থা নিয়ে জনরোষ তৈরি হলে একাই সবকিছু দমিয়ে দিতেন তিনি। সেই শাহজাহান খানের বিরুদ্ধে প্রায় 7,000 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, সন্তান ও তার বিরুদ্ধে পৃথক 3 মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। শাহজাহান খান সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86 কোটি 69 লক্ষ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। কাজী জাফরুল্লাহ প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গুলশান শাখার ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় হিসাব বিকৃত করে ব্যাংকে সুদ প্রদানের স্বাভাবিক হারের অতিরিক্ত 42,07,500 টাকা সুদ প্রদান করে। অতিরিক্ত সুদ প্রদান এবং উক্ত অর্থ আত্মসাতের অপরাধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 750 বেডের সুপার স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত 157 জনের নিয়োগের ক্ষেত্রে মিলেছে নানা অসঙ্গতি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ঘন কুয়াশার কারণে দেশের অন্যতম নৌ রুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝনদীতে আটকা পড়েছে ছোট বড় 3টি ফেরি। সোমবার দিবাগত রাত 12:10 থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে দুর্ভোগে পড়েছে পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাত 12টার দিকে তীব্র কুয়াশার আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় মাঝনদীতে আটকে পড়েছে ছোট বড় 4টি ফেরি। দর্শক, শীতের তীব্রতা কিছুটা কমলেও বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে সারা দেশ। ঘন কুয়াশার কারণে সড়কেও বাড়ছে দুর্ঘটনা। আজকের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, শুভ সকাল আপনাকে। শীতের তীব্রতা কেমন রাজশাহীতে একটু জানাবেন, আর কুয়াশার কি পরিস্থিতি দেখছেন? লাইবা, তীব্র কুয়াশার ফলে রাজশাহীতে কিন্তু দৃষ্টিসীমা কয়েক ফুটের মধ্যে সীমাবদ্ধ থাকছে। মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করতে হেডলাইট জ্বালিয়ে একটু দূরেও কিন্তু দেখা যাচ্ছে না। ফলে কিন্তু বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা এবং কুয়াশার কারণে কিন্তু ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন চালকরা। ফলে পণ্যবাহী ট্রাক ও বাস নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না এবং পায়ে কিন্তু দুর্ঘটনার ঘটনা ঘটছে রাজশাহীতে। আর বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ
নিয়ন্ত্রিত গতির পাশাপাশি ফগলাইট ব্যবহার করে গাড়ি চালালে দুর্ঘটনা এড়ানো অনেকটাই সম্ভব। আর রাজশাহীতে শীতের তীব্রতা কিন্তু আগের থেকে কিছুটা কমেছে। আজকে সকাল 6টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 94%। আবহাওয়া অফিস বলছে আরও কয়েকদিন শেষ রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি কুয়াশা থাকতে পারে এবং এর পাশাপাশি দিনের এবং রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। আর ঘন কুয়াশা মাঝারি থেকে হালকা যে কুয়াশা অব্যাহত রয়েছে গত কয়েকদিন থেকে, এটি আরও কয়েকদিন থাকবে বলে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। আপনি দেখবেন যে সড়কে একেবারে একটু দূরেই কিন্তু আর কিছুই দেখা যাচ্ছে না। আমরা সকাল থেকে দেখেছি যে যানবাহনগুলো বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে যানবাহন চলাচলের ক্ষেত্রে ধীর গতি রাখতে হবে এবং সতর্ক অবস্থায় গাড়ি চালাতে হবে দুর্ঘটনা এড়াতে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। শুভ সকাল মুর্তুজা, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আমি রয়েছি রংপুরে। আসলে আপনি জানেন যে উত্তরাঞ্চল বরাবরই যে শীত প্রধান অঞ্চল, অর্থাৎ বিশেষ করে রংপুরের 8টি জেলা যে রয়েছে, এই 8টি জেলায় অর্থাৎ ভয়াবহ কুয়াশার কবলে পড়েছে গত 5 দিন থেকে। আপনাকে যদি বলি যে রংপুর ঢাকা মহাসড়ক এই জন্য একটা মৃত্যু ফাঁদ। গত 7 দিনে এই মহাসড়কে এবং আশেপাশে যে অর্থাৎ যে আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেখানে প্রায় 12 জন অর্থাৎ দুর্ঘটনার কবলে প্রাণ হারিয়েছে। আপনাকে যদি বলি যে এই ঘন কুয়াশার কারণে আজকে সকাল 6টা থেকে অর্থাৎ কাছের মানুষটিকেও কিন্তু দেখা যাচ্ছিল না। ধীরে একটু কুয়াশা কমলেও সারাদিনেই কিন্তু কুয়াশা থাকছে রংপুর অঞ্চলে। এছাড়া কিন্তু আসলে আপনাকে যদি বলি যে ঘন কুয়াশার কারণে অর্থাৎ ঢাকা রংপুর যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের অর্থাৎ মিঠাপুকুরে গত 2 দিন আগে অর্থাৎ কুয়াশার কারণে সামনের অর্থাৎ দৃষ্টি যখন দেখা যাচ্ছিল না তখন কিন্তু পরপর 7টি বাস কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে। এর আগের দিন কিন্তু অর্থাৎ পীরগঞ্জ এবং মাহিগঞ্জ অর্থাৎ রংপুর নগরীর 7 মাথার পাশেই এই ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় কিন্তু 3 জন এবং অন্য সড়কে মিলে অর্থাৎ 2 জন অর্থাৎ ব্যক্তি মারা যায়। গত 7 দিনে রংপুরের সড়কে ঘন কুয়াশার কারণে 12 জন অর্থাৎ মানুষ অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়ে। সব মিলে আবহাওয়া অফিস আমাদেরকে যে বলছে যে ঘন কুয়াশার কারণে অর্থাৎ এই ঘন কুয়াশা আরও 2-3 দিন থাকতে পারে। আর পাশাপাশি আপনাকে যদি বলে রাখি যে এই ঘন কুয়াশার কারণে যে দুর্ঘটনাগুলো ঘটছে, নিরাপদ সড়ক রংপুরের যে সভাপতি রয়েছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে ড্রাইভারদের অসচেতনতা, অর্থাৎ তারা বলছেন যে যেহেতু ঘন কুয়াশা থাকছেই প্রতিনিয়ত, সেই ক্ষেত্রে যদি ড্রাইভাররা সচেতন না হয় তাহলে দুর্ঘটনার হাত থেকে কিন্তু রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। মিঠাপুকুর এবং পীরগঞ্জ এবং পাশাপাশি যে রংপুরের যে অর্থাৎ রংপুর ঢাকা মহাসড়ক এবং রংপুর কুড়িগ্রাম মহাসড়ক, রংপুর লালমনিরহাট মহাসড়ক এবং রংপুর নীলফামারী দিনাজপুরের যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কগুলো যেন আসলে মানুষের মৃত্যু কুবে পরিণত হয়েছে। ঘন কুয়াশার কবলে গত কয়েকদিনের দুর্ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। ঘন কুয়াশার কারণে রংপুর অঞ্চলের প্রতিটি মহাসড়ক এখন বিপজ্জনক পরিস্থিতিতে দাঁড় হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতি যেন পরিস্থিতি থেকে বাঁচতে হলে অবশ্যই অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং যে রোড ডিভাইডার এবং রোড সাইন যে আছে এটি কিন্তু মানতে হবে বলে ট্রাফিক পুলিশ আমাদেরকে বলেছেন। সব মিলে ঘন কুয়াশার কারণে রংপুর অঞ্চলে দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে। পাশাপাশি তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে তিস্তা, ধরলা, সানিয়াজান থেকে শুরু করে রংপুর অঞ্চল নদী বিদ্যুৎ চরের মানুষ, খেটে খাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সবশেষ। ফিরে যাচ্ছি পঞ্চগড়ে, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে শীতপ্রবণ এলাকা পঞ্চগড়। সেখানে আমার সহকর্মী রয়েছে সরকার হাতার, তার কাছে জানতে চাইব যে আজকে পঞ্চগড়ের পরিস্থিতি কি। সরকার হাতার জানাবেন সেখানকার খবর। সরকার হাতার। শুভ সকাল মানিক, আপনি যেমন বলছিলেন রংপুরের শীতের অবস্থা এবং কুয়াশার ঘন যে শীত সেটার কথা জানাচ্ছিলেন, একই অবস্থা কিন্তু পঞ্চগড়েও বিরাজ করছে। গত 2 দিন থেকে কিন্তু প্রচন্ড কুয়াশা এবং ঘন কুয়াশা আবৃত থাকে। না মেলার কারণে কিন্তু জনমানুষ কিন্তু একটা অস্বস্তিতে পড়েছিলেন এবং সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু একটু কষ্টে পড়েছিলেন। যেমনটা এর আগের 2 দিন আমরা যেভাবে দেখেছিলাম যে রৌদ্র করজ্জ্বল দিন যাচ্ছিল, যদিও রাতের বেলা ঠান্ডার তীব্রতাটা বাড়ছিল, কিন্তু গত 2 দিন থেকে কিন্তু আমরা এটাই দেখছি। আজকে কিন্তু গতকালকে ঘন কুয়াশায় একেবারে সবকিছু আবৃত ছিল, আজকে কিন্তু অনেকটা
কুয়াশা কেটে যাওয়ার মতো অবস্থা। আমরা যেটা দেখতে পেলাম যে রাতে ঘন কুয়াশায় আবৃত সবকিছু থাকলেও ভোর 6টার দিকে 6টা 6:30টার দিকে কিন্তু কুয়াশাটা একটু কমে যাচ্ছিল এবং এখন পর্যন্ত কিন্তু কুয়াশা আছে, কিন্তু সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং শীতের যে তীব্রতা সেটা আজকে একটু কম অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে মাঘ মাস শেষের দিকে যাচ্ছে বলে হয়তো এরকম একটি আবহাওয়া বিরাজ করছে এবং এটা কিন্তু আরো কয়েকদিন এই ধরনের আবহাওয়া বিরাজ করবে এবং কুয়াশার শেষের দিকে হয়তো কেটে যাবে এবং মাঘ মাসটা পেরিয়ে ফাল্গুনের দিকে গেলেই কিন্তু শীতের যে তীব্রতা সেটা কিন্তু কমে আসবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি স্টুডিওতে, সেখানে লাইভা আপনার কাছে। সরকার হায়দার, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। নিরাপদ খাদ্যের অভাবে বাড়ছে ডায়রিয়া, প্রতিদিন আক্রান্ত হচ্ছে দেশের 5% মানুষ। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে বাজারের ঘিয়ের মধ্যে 66.67, গুড়ে 43.75, মধুতে 33.33% ভেজাল রয়েছে। অনিরাপদ খাবার খেয়ে প্রতি বছর 35,000 মানুষের মৃত্যু হয় বলেও জানান গবেষকরা। বেশি পুষ্টির আশায় বা রান্নার স্বাদ বাড়াতে অনেকেই ব্যবহার করে থাকেন ঘি। তবে বাজারের এসব ঘির মধ্যে 66.67% ভেজাল। হ্যাঁ, সত্যি তাই। রোববার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এমন তথ্যই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম তার গবেষণায় বলেন, শুধু ঘি নয়, গুড়ের মধ্যে ভেজাল 43.75%, মধুতে 33.33, মিষ্টিতে 28.5, হলুদে 27.9%, ডাল ছোলায় 5%, চালে 8.33, মরিচে 14.63, গুঁড়া দুধে 16.67 এবং লবণে 17.33% ভেজাল পাওয়া গেছে। একটা বড় অংশ যদি সচেতন হয় তাহলে হয়তো নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। সেই সাথে সাথে খাদ্য, স্বাস্থ্য ও সুস্থ যে নির্ণয়ের সম্পর্ক, সেই সম্পর্কটা বহাল রাখা সম্ভব হবে। গবেষকরা বলেন, অনিরাপদ খাদ্যের কারণে প্রতি 10 জনে একজন অসুস্থ হয়। একই কারণে প্রতি বছর বিশ্বে 5 বছরের নিচে 4,20,000 শিশুর মৃত্যু হয়, যে সংখ্যা বাংলাদেশে 35,000। বর্তমানে ফুড সেফটির অবস্থা কি বাংলাদেশে সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফরমালিন, তারপরে ইউরিয়া, তারপরে ক্যালসিয়াম কার্বাইড, স্টেরয়েড, আর্সেনিক, এই সমস্ত যে হেভি মেটাল এবং অন্যান্য যে পদার্থগুলা সেগুলা খাবারের সাথে মিশে বিভিন্ন ধরনের খাদ্য ঝুঁকি তৈরি করে এবং প্রায় দেখা যাচ্ছে যে 16 কোটি মানুষ আজকে খাদ্য ঝুঁকিতে আছে। এ সময় জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পুষ্টি নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। অন্যান্য সরকারি মামলার চেয়ে ফুড সেফটি যে মামলাগুলো হয় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে শাস্তি দেওয়া হয়। সেটা আমাদের জন্য একটা পজিটিভ। এতে বোঝা যাচ্ছে যে আদালত এই বিষয়ে বেশ কনসার্ন যে ফুড সেফটির বিষয়ে। ফল, শাকসবজি কেনার সময় রং ঠিক আছে কিনা তা যাচাই করারও পরামর্শ দেন তারা। বিভিন্ন দাতা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সিলেটে 6টি সংসদীয় আসনে জয় পেতে মাঠের প্রস্তুতির স্বার্থে বিএনপি। পাশাপাশি চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে কর্মতৎপরতা। নেতারা বলছেন, দীর্ঘ 1.5 যুগের নিপীড়ন নির্যাতনের পরও এই অঞ্চলে জনগণের আস্থা ধরে রেখেছে বিএনপি। দ্রুত নির্বাচন দেওয়ার দাবি নেতাকর্মীদের। সিলেট থেকে নাজাত আহমেদ পুরকায়স্থের রিপোর্টে বিস্তারিত। ছবি তুলেছেন সেলিম হাসান। দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ সিলেট। বিভিন্ন সময় সরকারের নানা দায়িত্ব পালন করেছেন এই অঞ্চলের সাংসদরা।
তবে দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকায় এই অঞ্চলে সাংগঠনিকভাবে বড় বিপর্যয়ে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে আগস্টের পর বদলে গেছে প্রেক্ষাপট। দল গোছানোর পাশাপাশি সামনে নির্বাচনকে গুরুত্ব দিয়ে ভোটের মাঠ সাজাচ্ছে বিএনপি। নেতাকর্মীরা বলছেন জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত করাই মূল উদ্দেশ্য। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফা ভিত্তিক যে আমাদের মানুষের কাছাকাছি যাওয়া, বিভিন্ন ওয়ার্ডে যাওয়া, বিভিন্ন ঘরে ঘরে যাওয়া, সেই কাজটি কিন্তু আমরা অব্যাহত রেখেছি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা। একটা অনির্বাচিত সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা মনে করি যে অতি দ্রুত নির্বাচনটা দেয়াটা বাঞ্ছনীয় হবে তাদের জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে রাজপথে ছিল ইসলামী ও সমমনা বিভিন্ন দল। তাদের সাথে নির্বাচনী রাজনীতি কেন্দ্রের উপর নির্ভর করছে বলে জানান এই বিএনপি নেতা। ইসলামী দলগুলো বাংলাদেশে যেভাবে বিভিন্ন সংগঠন তাদের কাজ করছে, সিলেটে অনুরূপভাবে তাদের শাখা সংগঠন আছে। আমরা আন্দোলন সংগ্রামে অনেককে সাথী হিসাবে আমরা পেয়েছি, এখনো অনেক ইসলামী দল আমাদের সাথে কাজ করছে। দীর্ঘদিন পর এখন নির্বাচন টার্গেট করে জনগণের কাছে থাকার চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। আশা, দ্রুত ভোটের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জে দিনব্যাপী হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে। হাওর অঞ্চলে পলি ব্যবস্থাপনা, মাছ চাষ, বৃক্ষরোপণ এবং কমিউনিটি ট্যুরিজমকে উৎসাহিত করতেই এমন আয়োজন। এ সময় হাওর অঞ্চলের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হাওরের বাসিন্দারা। বোরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরের উজানধল গ্রামের মাঠে হাওরের 7 জেলার 49টি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে হাওর উৎসব। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে রোববার সকাল থেকে শুরু হওয়া এই উৎসবের আয়োজন করে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। এ সময় হাওর অঞ্চলের উন্নয়নে নদী, খাল ও হাওরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও খনন কাজ সহ পর্যটন খাতের উন্নয়নের দাবি জানান হাওরবাসী। আমরা এই হাওর অঞ্চলের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে স্বাস্থ্য সমস্যা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থাটা খুবই নাজুক। আমরা বন্যা কবলিত হয়ে আমাদের বেঁচে থাকার যে অবলম্বন এই হাওরের ধান, সেই ফসল আমরা হারিয়ে ফেলি এই নদী ভরাটের কারণে। সংশ্লিষ্টরা বলছেন খননের মাধ্যমে প্রকৃত অবস্থা ফিরিয়ে আনতে পারলে হাওর অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। আমাদের হাওরকে আমরা সম্পদে রূপান্তর করতে পারি, এখানে পর্যটন ডেভেলপ হইতে পারে, এখানে মাছের চাষ হইতে পারে, প্রচুর সবুজায়ন হইতে পারে এবং এখানে ট্যুরিজম এমনভাবে ডেভেলপ করা সম্ভব যে একটা সেক্টরকে দিয়া পুরা হাওর এলাকার মানুষজন অনেক উন্নত হইতে পারে। হাওর অঞ্চলের ট্যুরিজমের যে সম্ভাবনা আছে সেগুলোকে আরো সমৃদ্ধ করার জন্য ট্যুরিজম বোর্ডের উদ্যোগ আছে। অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে বাস্তবায়ন হলে আসবে স্থায়ী সমাধান। এই সিলেট বিভাগে আমাদের এখন 7টি প্রজেক্ট কিন্তু চলমান আছে, তো এগুলো সবগুলো কিন্তু হাওর কেন্দ্রিক এবং হাওরের সমস্যাকে সমাধান করার জন্য। ধানের জন্য সেচের পানি পাবেন, আপনার ধান আগাম বন্যায় বা বন্যায় কখনোই ডুববে না, কারণ যে পানিটা আসবে হাওরের যে পানির ধারণ ক্ষমতা তৈরি হবে তাতে জমা থাকবে। দিনব্যাপী উৎসবে আলোচনা সভা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও হাওর অঞ্চলের মরমী সাধক ও বাউলদের জনপ্রিয় গানের পরিবেশনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 1997 সালের 2 ফেব্রুয়ারি থেকে বিশ্ব জলাভূমি দিবস পালন করে আসছে 100টিরও বেশি দেশের পরিবেশ সচেতন নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যায় ক্ষতিগ্রস্ত হবার 4 মাসেও মেরামত হয়নি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি সড়কের ভেঙে যাওয়া 2টি স্থান। বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন চলাচল, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। সড়ক ও জনপথ বিভাগ বলছে দ্রুতই সড়কটি মেরামতের কাজ শুরু হবে। জুবাইদুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
সড়কের মাঝখানে বাঁশের সাঁকো, কোথাও আবার সড়কের চিহ্নটুকুও নেই। যানবাহন চলা তো দূরের কথা, হেঁটে চলাই দায়। এভাবেই ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। গেল বছরের ৪ অক্টোবর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার মুখোমুখি হয় ভারত সীমান্তবর্তী জেলা শেরপুর। বন্যার প্রবল স্রোতে নালিতাবাড়ী উপজেলার নন্নি বারোমারি সড়কের দুটি স্থানে বড় ভাঙন সহ অন্তত ৩০০ মিটার ভেঙে যায়। বন্যার ৪ মাস পার হলেও জনগুরুত্বপূর্ণ এই রাস্তা অবহেলায় পড়ে আছে। এতে দুর্ভোগের পাশাপাশি বেড়েছে খরচও। এই পর্যন্ত সাংবাদিক মাপ যুগ ঐতিই আছে, কিন্তু এই পর্যন্ত রাস্তার কোনো উন্নয়ন যে কি জিনিস এটা আমরা দেখলাম না। চলাফেরা করতে গর্ভধারী মহিলাগর আমগর অনেক সমস্যা হয়। আসতে যাইতে কষ্ট হইতেছে, নাইমা যাইতে হইতেছে, আবার ওই পাশে উঠতে হইতেছে, গাড়ি ঠিক মতো পাওয়া যাইতেছে না। আমরা চাইতেছি এলাকাবাসী হিসেবে রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার করা হোক। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমরা ঠিক মতো স্কুলে যাইতে পারতাছি না, ঘুরে ঘুরে যাওয়ার লাগতেছে। সময় মতো আমরা স্কুলে যেতে পারি না, অনেকক্ষণ আগেই সময় নিয়ে বের হওয়া লাগে। সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের এই রাস্তাটা যেন অতি শীঘ্রই ঠিক করে দেওয়া। কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে রাস্তাটি সংস্কারে প্রাক্কলন তৈরি ও অনুমোদন সম্পন্ন হয়েছে। দ্রুতই দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে। প্রাক্কলন অনুমোদন হওয়া মাত্র আমরা আশা করতে পারি আমরা পরবর্তী সপ্তাহে টেন্ডার প্রসেসে যেতে পারবো, এবং টেন্ডার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওইখানে আমাদের দুটি কালভার্ট এবং সড়কের যে মেরামতটা আছে সম্পূর্ণ কাজ একবার আমাদের কমপ্লিট হয়ে যাবে। ৪ মাস ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একাধিকবার সড়কটি পরিদর্শন ছাড়া আর কোনো পদক্ষেপ দেখছেন না এলাকাবাসী। দ্রুত রাস্তাটি মেরামত করে চলাচল উপযোগী হবে প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্টা স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। মেক্সিকোর উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে মার্কিনিরা, এমনটাই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। রোববার অপরাধী সংগঠনগুলোর সাথে মেক্সিকো সরকারের সম্পর্ক থাকার হোয়াইট হাউসের দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। আরও জানান, সোমবারের মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক এবং অশুল্ক উভয় ধরনের ব্যবস্থা সংবলিত প্ল্যান বির ব্যাপারে জানাবেন। এদিক ট্রাম্পও সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের কারণে দেশটির বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে দুর্ভোগ পোহাতে পারে মার্কিনিরা, তবে এই ত্যাগ ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলেও আশ্বাস দেন তিনি। আরও জানান, আজ সোমবার মেক্সিকো ও কানাডার নেতাদের সাথে শুল্কের ব্যাপারে আলোচনা করবেন। এরই মধ্যে দ্য নিউ ইয়র্ক টাইমস সহ 4টি ঐতিহ্যবাহী গণমাধ্যমকে পেন্টাগন থেকে বের করে দিচ্ছেন ট্রাম্প। ভিসা জটিলতায় নতুন করে কুয়েতে আসতে পারছেন না বাংলাদেশি প্রকৌশলীরা। পুরনো অনেকেই গেছেন অবসরে, এতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কমছে বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রবাসীরাও। এ নিয়ে বাংলাদেশ সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। 2007 সালের আগে কুয়েতে কয়েকশো বাংলাদেশি প্রকৌশলী কর্মরত ছিলেন। তাদের মধ্যে অনেকে কর্মজীবনের মেয়াদ শেষে কেউ অবসরে নিয়েছেন, কেউ বা আরো উন্নত জীবনযাপনের স্বপ্নে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। তার উপর ভিসা জটিলতায় নতুন করে বাংলাদেশি প্রকৌশলী আসছে না মধ্যপ্রাচ্যের এই দেশটিতে, ফলে ক্রমে কমতে থাকে বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা। কুয়েতে এখন বাংলাদেশি প্রকৌশলীর সংখ্যা 50 জনেরও নিচে। দেশটিতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ IEB কুয়েত চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত পিকনিক অ্যান্ড ফ্যামিলি গেট টুগেদার শীর্ষক এক অনুষ্ঠানে এই বিষয়ে উদ্বেগ জানান প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতে কিন্তু ইঞ্জিনিয়ারদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, নতুন ইঞ্জিনিয়ার আসতেছে না। সেই জন্য আমরা
যারা এই ব্যাপারে সহায়তা করতে পারেন। অনেকজন ইঞ্জিনিয়ার আছে, সবাই হলো কর্মক্ষেত্রে খুবই ব্যস্ত থাকে। এই ব্যস্ততার মধ্যে সব পরিবারকে নিয়ে একসাথে মিট করার জন্য এই অনুষ্ঠানের উদ্দেশ্য। খুবই ভালো লাগলো, সবার সাথে দেখা হলো, আবার এখানে খেলাধুলারও আয়োজন করা হয়েছে। সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল কুদ্দুস মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। আমাদের যে সমস্ত এখানে অ্যাক্টিভিটিস আছে এগুলো আমরা অব্যাহত রাখি, আমাদের মধ্যে যোগাযোগ স্থাপন এবং অন্যান্য করণীয় বিষয় নিয়ে আমরা নির্ধারণ করি কিভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং কমিউনিটি আরও উন্নতি করতে পারবে, আমাদের দেশের সুনাম সুখ্যাতি আরও বৃদ্ধি করতে পারবে। প্লাস আমরা চাই যে এখানে আরও বেশি ইঞ্জিনিয়ার আসা দরকার। দিনব্যাপী আনন্দ আয়োজন ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয় এই মিলন মেলার। নানান খাবারের পসরার পাশাপাশি ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন। এমন আনন্দ আয়োজনে পিকনিক স্পট রূপ নেয় একখণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, খেলার খবর নিয়ে ফিরবো। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। নানা বিতর্ককে সঙ্গী করে দেখতে দেখতে শেষ বিপিএল এর গ্রুপ পর্ব। আজ থেকে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের প্লে অফ রাউন্ড, যেখানে মিরপুরে এলিমিনেটরে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় রংপুর রাইডার্স মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 6:30টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। প্রতিবারের মতন এবারও বিপিএল শুরুর আগে নানা আয়োজন আর সম্ভাবনার কথা বললেও গ্রুপ পর্বেই বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। দেশি বিদেশি খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুর সাথে ফিক্সিং সন্দেহ, এসব মিলেই শেষ হয়েছে বিপিএল এর গ্রুপ পর্বের লড়াই, যেখানে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। সোমবার প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে প্লে অফের লড়াই শুরু হবে। টানা 8 জয়ে আসর শুরু করা রংপুর সবশেষ 4 ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে, তবে উত্তরের দলটি জয়ের ধারায় ফিরতে মরিয়া। তাই তো প্লে অফের আগে নিজেদের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে নিচ্ছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে গ্রুপ পর্বে লড়াই করে শেষ 4-এ জায়গা করে নেয় মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। তাই তো এলিমিনেটরে জয়ের বিকল্প কিছুই ভাবছে না খুলনা। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। অন্যদিকে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে টেবিল টপার ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে প্লে অফ নিশ্চিত করে তামিম ইকবালের দল, তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরেছে চিটাগং কিংসের বিপক্ষে। গ্রুপ পর্বে 12 ম্যাচে 9 জয় তাদের। অন্যদিকে এক যুগ পর বিপিএলে ফিরেছে বন্দরনগরীর দল চিটাগং কিংস। হেরে আসর শুরু করলেও টেবিলে 2-এ থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। দারুণ ছন্দে থাকা মোহাম্মদ মিথুনের দলের সামনে সুযোগ কোয়ালিফায়ারে ম্যাচ জিতে সরাসরি ফাইনালে যাওয়ার। সোমবার মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আল দাইয়ান, নিউজ 24। এদিকে বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। জানালেন আর্থিক বিষয় আর কোচিংয়ে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত। বিসিবি চাইলে ব্যাটিং কোচ হিসেবে এইচপি দলের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। দেশের ক্রিকেটে চলছে অস্থিরতা, একের পর এক নেতিবাচক ঘটনায় রং হারিয়েছে মাঠের খেলায়। চলমান বিপিএল নিয়েও আলোচনা তুঙ্গে। নান্দুবাসাদের রেখে যাওয়া নির্বাচকের দায়িত্বে যোগ দিয়েছিলেন হান্নান সরকার, কিন্তু 1 বছরেই মোহ কেটেছে তার। ছাড়লেন নির্বাচকের দায়িত্ব। আমি চিন্তা করি একজন সিলেক্টর 4 বছর এর বেশি কি আসলে কন্টিনিউ করার খুব বেশি কিছু দরকার হয়। তো সেখান থেকে আমি চিন্তা করছি 4 বছর পরে আমি কোথায় যাব। সেই জায়গাটা যখন আমি
সামনে দেখার চিন্তা করি। আমি দেখি যে কোচিং ছাড়া অপশন খুব বেশি আমার হাতে নেই। 1 বছরের নির্বাচকের দায়িত্বে দেখেছেন নানা ঘটনা, জাতীয় দল ঘোষণা নিয়েও পড়েছেন সমালোচনায়। প্রাপ্তি যেমন দেখছেন তেমনি রয়েছে হতাশাও। অস্ট্রেলিয়া যখন আমাদের এইচপি টিমটা গেল, সেখানে 15 জন প্লেয়ার, ডিফারেন্ট ফরম্যাটের প্লেয়ার। পাকিস্তানে তখন একই সময় এ টিম, পাকিস্তানে এ টিম চলাকালীন সময়ে অস্ট্রেলিয়া টিম থাকা অবস্থায় কিন্তু আবার পাকিস্তানে আমাদের টেস্ট সিরিজ ছিল। সো ওইখানে 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা আমাদের একটা ভালো চ্যালেঞ্জ ছিল। সাকিবের রিটায়ারমেন্ট আসতে পারে, তামিমের রিটায়ারমেন্ট আসতে পারে, মাহমুদুল্লাহর ডিফারেন্ট ফরম্যাটের রিটায়ারমেন্ট আসতে পারে। এই বিষয়গুলো মনে হয় খুব সুন্দরভাবে সমাধান হয়েছে, যেটা আগে আমরা দেখেছি অনেকের সঙ্গে একটা দ্বন্দ্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমাদের সঙ্গে সেই জায়গাটা আমরা সমঝোতার মাধ্যমে সেটা করেছি। আমার কাছে মনে হয় যে সাকিব যে রিটায়ারটা করতে চেয়েছিলেন সাউথ আফ্রিকার সঙ্গে হোমে খেলে, সেই রিটায়ারমেন্টটা যদি হোমে থেকে হতো, এটা একটা আফসোস থেকে গিয়েছে আমার। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই শুরু করতে চান কোচিং ক্যারিয়ার। বিপিএল এর দল লিজেন্ডস অফ রূপগঞ্জ ছাড়াও কথা চালিয়ে যাচ্ছেন আরও 2-1টি দলের সাথে। আমি যদি নিজের ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে পারি, কমিউনিকেশনটা ভালো রাখতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে দেশি কোচদের মূল্যায়নটা হবে। এবং ওনাদের এটা দেখার পর আমি কিছুটা বাড়তি ইন্সপিরেশন পেয়েছি। বিভিন্ন ক্লাব ক্রিকেট বা বিপিএল এসব জায়গাতে কাজ করার সুযোগ থাকবে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী আকবর হৃদয়ের দলেও নির্বাচক ছিলেন হান্নান। টাইগারদের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন যোগ দেওয়ার পরই তেমন কিছুই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।